এই সেশনটা পরিচালনা করবেন বা সেশন সঞ্চালনা করবেন বারিশ হাসান চৌধুরী, উনি ফ্রেন্ডস অফ দ্য আর্থ এশিয়া প্যাসিফিকের সমন্বয়কারী। আমরা এই সেশনটা করছি ন্যায্য সবুজ রূপান্তরের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার যেটাগুলো দরকার। আমাদের 3টা প্রেজেন্টেশন থাকবে এখানে। জাস্ট আইডেন্টিফাই করতে চাচ্ছি যে আমাদের সরকারের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউশনস কাজ করার কথা গ্রিন এনার্জির উপরে, রিনিউয়েবল এনার্জির উপরে। আমরা যখন দেখছি যে একটা আর্জেন্সি আছে একটা জাস্ট বা গ্রিন এনার্জি ট্রানজিশনের, যেখানে আসলে আমাদের অ্যাটেনশনটা গত কয়েক বছরে ঠিকমতো দেওয়া হয়নি। আমাদের বিভিন্ন এনার্জি প্ল্যানস, বিভিন্ন এনার্জি প্রজেক্টসের মধ্যে দেখা গিয়েছে যে যেই জিনিসগুলো আমাদের করার দরকার, যেই আর্জেন্সিটা, যেই রিসোর্সেসগুলো আমাদের দেওয়া উচিত টুয়ার্ডস দ্য রিনিউয়েবল এনার্জি, ওইটা হয়নি। আমাদের সবসময় বলা হয় যে আমাদের 90 দশক এবং 2000s-এ যে সোলার হোম সিস্টেমের পরিকল্পনাটা হয়েছিল খুবই সাকসেসফুল, অনেক ডিস্ট্রিবিউটেড সোলার হোম সিস্টেম করা হয়েছিল। কিন্তু 2024-এ এসে যেটা দেখা যাচ্ছে যে আসলে আমাদের রিনিউয়েবল এনার্জির যেই পার্সেন্টেজ আমাদের এনার্জি ব্ল্যান্ডে এখনও খুবই কম রয়ে গিয়েছে। কিন্তু এটা এখন আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য বলি, আমাদের ইকোনমিক্সের জন্য বলি, আমাদের সব দিক থেকেই এটা বাড়ানোর একটা আর্জেন্সি আছে। কিন্তু ওটা করার জন্য যে ইনস্টিটিউশনাল সাপোর্টটা দরকার, ওইটার জন্যে কি আসলে আমাদের ইনস্টিটিউশনগুলো রেডি আছে নাকি, আমাদের গভর্নেন্স সিস্টেমগুলো রেডি আছে নাকি, হোপফুলি ওইটা নিয়েই আমাদের প্রেজেন্টাররা আমাদেরকে একটু বুঝাতে পারবে। সো উইথাউট ফার্দার ডু আমি প্রথম প্রেজেন্টেশনে চলে যেতে চাই, যেটা হলো হেলেন মাসিয়াত প্রিয়তি, সেন্টার ফর পলিসি ডায়ালগের রিফর্ম এজেন্ডা ফর এনার্জি অ্যান্ড পাওয়ার রিলেটেড ইনস্টিটিউশনস ফর জাস্ট ট্রানজিশন ইন বাংলাদেশ। আমি হেলেন মাসিয়াত প্রিয়তি, আমি সিপিডিতে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। আমাদের যে জাস্ট এনার্জি ট্রানজিশন বা ন্যায্য যে জ্বালানি রূপান্তর, সেই রূপান্তরকে কিভাবে ফ্যাসিলিটেট করবে বর্তমান সরকার, সেটা নিয়ে একটু আলোচনা করব। কি আমাদের প্রাতিষ্ঠানিক রিফর্ম দরকার বা কী প্রতিষ্ঠান জড়িত যার সাথে আমাদের এই রিফর্মগুলো করা দরকার, সেটা একটু আলোচনা করব। সে প্রতিষ্ঠানগুলোর ট্রান্সপারেন্সি নিশ্চিত করা বা স্বচ্ছতা নিশ্চিত করাও যে আসলে আমাদের এই জাস্ট এনার্জি ট্রানজিশনের একটা পার্ট, সেটা একটু বোঝার চেষ্টা করব। এবং সর্বোপরি কিভাবে আমরা কি পাথওয়েতে গেলে এই প্রাতিষ্ঠানিক রিফর্ম করে এনার্জি ট্রানজিশন করতে পারবো সেটা বলবো। আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে আজকে বিইপি 2.0-তে এসেছি। গতবার যখন আমরা গিয়েছিলাম তখন আসলে কমপ্লিটলি ডিফারেন্ট একটা প্রেক্ষাপট ছিল না। আমাদের পলিটিক্যাল ইকোনমি তখন এতটাই জীবাশ্ম জ্বালানো ভিত্তিক একটা অবস্থায় ছিল যে আসলে আমরা আলোচনাগুলো হয়তো একটু ভিন্নভাবে করতাম। কিন্তু এখন যেহেতু আমরা একটা পরিবর্তিত একটা অবস্থায় আছি, পরিবর্তিত একটা সরকারে আছি, আসলে আমাদের এক্সপেকটেশনটা একটু হাই। বিগত সরকার আমাদের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য কাজ করেছেন, এটা আমাদের আসলে বলতে হবে, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? আমরা যদি বলি যে এত বড় আমি 100% বিদ্যুতায়ন এবং এত বড় প্রকল্প, সেগুলার কি মূল্যে আমি করেছি, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেগুলো করতে যে আমাদের প্রাতিষ্ঠানিক যে সমস্যাগুলো ছিল বা ইনস্টিটিউশনাল যে একটা বড় ইমব্যালেন্স তৈরি হয়েছিল, সেটার জন্য কিন্তু আমাদের বিশাল পরিমাণ আর্থিক বোঝা এই সেক্টরের হয়ে গিয়েছে। সাবসিডি আমাদের দিতে হচ্ছে। একটু জেনে নিতে হয় যে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো কীরকম বিদ্যুৎ ও জ্বালানি খাতের। এখানে মূলত আমি বিদ্যুৎ খাতকে বেশি ফোকাস করেছি, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে বিদ্যুৎ খাত একটু বেশি দায়ী আমাদের জ্বালানি খাতের চেয়ে। তো এই ফিগার 2-তে আমি মূলত বিদ্যুৎ খাতের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে এবং সেগুলার কি কাঠামো, কারা কি প্লেয়ার, সেটা একটু তুলে ধরেছি। প্রথমে আমাদের পাওয়ার ডিভিশন বা আমরা যেটা বলি মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস, তার আন্ডারে পাওয়ার সেল, সেডা, ইপিআরসি, এটা একটা ট্রেনিং সেন্টার, এবং অন্যান্য যারা বিইআরসি রেগুলেটর। তারপরে আমার উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ, 3ভাবে আমাদের ইনস্টিটিউশনগুলো আছে। আমি আর এগুলো রিপিট করছি না নামগুলো, কিন্তু আমার যেটা বলার বা আমাদের যেটা বলার সেটা হচ্ছে
এই প্রত্যেকটা ইনস্টিটিউশনের জন্য জাস্ট এনার্জি ট্রানজিশনের সংজ্ঞা ভিন্ন। প্রত্যেকটা ইনস্টিটিউশনের জন্য জাস্ট এনার্জি ট্রানজিশন বা রিনিউয়েবল এনার্জি ট্রানজিশনের সংজ্ঞা কিন্তু ভিন্ন। আমার জেনারেশনের ইজিসিবির জন্য যে সংজ্ঞা সেটা কিন্তু আমার পিজিসিবির জন্য না। খুব ইম্পর্টেন্ট রিফর্ম নিয়ে কথা বলার আগে এটা বোঝার জন্য কোন ইনস্টিটিউশনের সংজ্ঞা কী। আমি যখন জেনারেশনের কথা বলছি তার জন্য জাস্ট এনার্জি ট্রানজিশনের সংজ্ঞা হচ্ছে সেই রিনিউয়েবল এনার্জি জেনারেশন ক্যাপাসিটি তৈরি করা, ফসিল ফুয়েলকে ফেজ আউট করে দিয়ে 2041 সালের মধ্যে আমি 40% করব, সেই ক্যাপাসিটি আমার তৈরি করতে হবে। যেটা আমরা যখন ইনস্টিটিউশনের ধরতে চাই বা এনার্জি ট্রানজিশনের ব্যাপার বলতে চাই তখন কিন্তু আমাদের অটোমেটিক মাথায় এসেছে সেডা ইজ দি হার্ট অফ দি এনার্জি ট্রানজিশন। কিন্তু এখন সেটার যে অবস্থা সেটাতে আমাদের না জানার কিছু নাই যে সেটার ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি কতটা কম। তো সেটাকে নিয়ে আসলে সবচেয়ে আগে কাজ করতে হবে বলে আমাদের কাছে মনে হয়। দ্যাট ইজ বিইআরসি। বিইআরসির আসলে কাজ কি করার কথা এবং আসলে তারা কি কাজ করতে পারে এটার একটা কম্প্যারিজন করার জন্য, যদিও এখন বিইআরসিকে তার পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু অংশে। বিইআরসি 2003 সালের যে অ্যাক্ট ছিল সেটা অনুযায়ী বিইআরসি জ্বালানি তেল, জ্বালানি গ্যাস, এলপিজি এবং বিদ্যুতের দাম নির্ধারণ করবে, সেটার মেথোডোলজিও বিইআরসি নির্ধারণ করবে। এবং 2023 সালে আমরা সবাই জানি বহুল আলোচিতভাবে সরকার সেটা পরে নিজে 34 সে নিজের পাওয়ার এটা নিয়ে নেয়। আরেকটা কি ইনস্টিটিউশন যেটা অনেক সময় আমরা খেয়াল করি না সেটা হচ্ছে আরইবি। আমাদের বর্তমানে যত ডিস্ট্রিবিউশন আছে তার মধ্যে 70% কনজিউমারই আরইবির আন্ডারে, কিন্তু আরইবি এখনও সেই 1977 সালের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিতেই চলছে। ডিপিডিসি অ্যান্ড ডেস্কো ওদের যে পরিমাণে ইমপ্রুভমেন্ট হয়েছে আরইবির সেই পরিমাণে ইমপ্রুভমেন্ট হয়নি। সো আরইবিকে যদি আমি ইনস্টিটিউশনালি স্ট্রেন্থেনিং না করতে পারি তাহলে ইন নো ওয়ে আমি আমার স্মার্ট গ্রিড করতে পারবো এবং ইন নো ওয়ে আমি আমার 70% কনজিউমারকে রিনিউয়েবল এনার্জি সাপ্লাই দিতে পারবো। আমাদের কাছে মনে হয় যে যতগুলো ইনস্টিটিউশন আছে, আমরা বিইআরসি বলি, বিপিসি বলি, বিপিটিপি বলি, পাওয়ার সেল, ডিপিডিসি, ডেস্কো, সবার অডিট রিপোর্ট আরেকবার চেক করানো উচিত to ensure the financial not only transparency but also to hold them accountable যে যদি কোনো ম্যালপ্র্যাকটিস হয়ে থাকে। কারণ আমরা দেখছি না বারবার উঠে আসছে আমাদের যে বিগ 4 ইন্টারন্যাশনাল অডিটিং ফার্ম আছে, সেই ফার্মকে দিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে হাই টাইম যে ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো অডিট করানো। আমি বারবার একই কথা বলছি, প্রত্যেকটা ইনস্টিটিউশনের জন্য জাস্ট এনার্জি ট্রানজিশনের ডেফিনেশন ডিফারেন্ট, সেইটাকে তার মতো করে নিজেদের মতো করে জাস্ট এনার্জি ট্রানজিশনের কাজগুলো করতে হবে। প্রত্যেকটা ইনস্টিটিউশনের যে ডকুমেন্টস পাবলিকলি অ্যাক্সেসেবল হতে হবে এবং সেইগুলোকে উন্মুক্ত করে দিতে হবে। প্রয়োজনে নতুন যে ইনস্টিটিউশনস আছে, যদি আমাদের ল্যাবরেটরির প্রয়োজন হয়, বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটিতে তারা নিজ খরচেই রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি করে থাকেন, দাদারা করে থাকেন বিভিন্ন ধরনের কাজ। সরকারিভাবে একটা রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি করা যেতে পারে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য। স্মার্ট গ্রিডকে আপগ্রেড করতে হবে সেটা তো বললামই। লাস্টলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যে অর্থ রয়েছে সেটা আসলেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেই আসলে খরচ করতে হবে ইনস্টিটিউশনাল আপগ্রেডেশনের জন্য। আমার মনে হয় আমি শেষ করে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আমি নেক্সট ইনভাইট করতে চাই আমাদের সেকেন্ড প্রেজেন্টেশন শফিকুল আলম, লিড এনার্জি অ্যানালিস্ট, ইনস্টিটিউট অফ এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। সো অলরেডি আমরা দেখেছি আমাদের এনার্জি ট্রানজিশনের জন্য আসলে কী ধরনের ইনস্টিটিউশন আমাদের আছে এবং সেখানে কী ধরনের রিফর্ম বা কী ধরনের চেঞ্জেস প্রয়োজন, আমরা আসলে কী ধরনের চেঞ্জ দেখতে চাই এবং উদ্দেশ্য হচ্ছে যে ক্লিন এনার্জি ট্রানজিশন করা। তো একটা জিনিস আমরা অনেক সময় বলি রিনিউয়েবল এনার্জির কথা, বাট এনার্জি এফিসিয়েন্সিকে আমরা অনেক সময় ভুলে যাই, বাট দ্যাট ইজ অলসো এ কোর ইম্পর্টেন্ট অফ এনার্জি ট্রানজিশন গ্লোবালি। যদি আমরা ট্রানজিশনের কথা বলি তাহলে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, টেকনোলজি, ইনস্টিটিউশনস এবং ইনেবলিং এনভায়রনমেন্ট, তিনটারই একটা কম্বিনেশন প্রয়োজন। কারেন্টলি দেখতে পাচ্ছি যে ক্লিন এনার্জি কম্পেয়ার টু এ ডিকেড এগো, সো ইট ইজ মোর ইকোনমিক্যালি ভায়াবল এবং ইকোনমিক্যালি কম্পেলিং ফর বাংলাদেশ, বাট স্টিল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গত কয়েক বছর যাবৎ
অনেক আলোচনা হয়েছে ইনহ্যান্সড অ্যাম্বিশনের জন্য ক্লিন এনার্জি ট্রানজিশনে, কিন্তু এই আলাপের পরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল পাওয়ার সেক্টরের পোর্টফোলিওতে এটার কন্ট্রিবিউশন জাস্ট ওভার 3%। যদি আমরা অন গ্রিড সিস্টেম কনসিডার করি, অফ গ্রিড সিস্টেম কনসিডার করলে তাহলে এটা 4.6%। হ্যাঁ, এবং যেটা বলছিলাম যে ল্যাক অফ ক্যাপাসিটি, পলিসি কোহেরেন্স এবং সেই সাথে ল্যাক অফ কোঅর্ডিনেশন, এর সাথে আরও ফ্যাক্টর থাকতে পারে। দিজ আর সাম কি ফ্যাক্টরস যেটা আসলে আমাদের কারেন্ট স্ট্যাটাস যেটা আমরা দেখতে পাচ্ছি এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে, যেটা আমাদেরকে এখনও পিছিয়ে রেখেছে। সো সেটাই এক্সপ্লোর করার চেষ্টা করবো আর কি এখানে। সো এটা হয়তো পুরোপুরি দেখা যাচ্ছে না সামহাও। সো মেজর ইনস্টিটিউশন যেগুলো আমরা দেখতে পাচ্ছি অলরেডি এর আগে প্রেজেন্টেশনে প্রিয়তি শেয়ার করেছে, বাট স্টিল আমরা যদি দেখি কি ইনস্টিটিউশনস, প্রথমেই কিন্তু আসলে যত যাই বলি না কেন, মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস, দিস ইজ দ্য prime organization for whatever change we want, we expect in the sector, because it provides the policy, leadership, strategies, আমরা যেটাই বলি না কেন সেক্টরের জন্য সে একটা প্রাইম মেজর অর্গানাইজেশন। দেন আমরা যদি কথা বলি তাহলে আমাদের সাথে আসছে দুইটা সাইড। ওয়ান সাইড অফ দ্য স্টোরি, সেটা হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং ইউটিলিটিস। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনেক বদনাম থাকতে পারে, কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যে সময় থেকে আমরা এই প্রাইভেটাইজেশনের কথা বলেছি, হ্যাঁ, সিগনিফিকেন্টলি আমরা প্রাইভেটাইজেশনের দিকে মুভ করেছি, তখন থেকে আমাদের পাওয়ার সেক্টরের প্রবলেমগুলো গ্র্যাজুয়ালি বেড়েছে। বিপিডিবির সক্ষমতা গত 4-5 বা 6-7 বছরে পুরোপুরি ইউটিলাইজ করা যায় না, রাদার ফোকাস ছিল প্রাইভেট সেক্টরের দিকে, এবং গ্র্যাজুয়ালি অনেকগুলো প্রবলেম আনঅ্যাড্রেসড থাকার কারণে আজকের এই সাবসিডি প্রবলেম আমরা বলি, বা আদার্স যে প্রবলেম আছে সেটা, এবং সাথে বিপিডিবি নয়, আমি এখানে বলার চেষ্টা করছি বিপিডিবি অ্যান্ড আদার ইউটিলিটিস ইনক্লুডস এভরিথিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন, অল ইউটিলিটিস। এবং সে সাথে আমাদের তো পেট্রো বাংলা রয়েছে, যেহেতু বিপিডিবি হচ্ছে পাওয়ার সাপ্লাই অ্যান্ড তার ইউটিলিটি, এবং পেট্রো বাংলা হচ্ছে এবং রিলেটেড এজেন্সিস তারা হচ্ছে এনার্জি সাপ্লাইয়ের ক্ষেত্রে রেলিভেন্ট। আমরা যদি এরপর দেখি ক্লিন এনার্জি ট্রানজিশন, দেন সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, তার রেসপন্সিবিলিটি তিনটা বেসিক্যালি মেজর ফোকাস যদি আমরা করি: রিনিউয়েবল এনার্জি প্রমোশন, এনার্জি এফিসিয়েন্সি প্রমোশন, এবং সেই সাথে হচ্ছে কন্ডিউসিভ পলিসি রেগুলেশন, এই জিনিসগুলোতে সাপোর্ট দেয়া। সাথে রয়েছে আমাদের, যেহেতু এনার্জি ট্রানজিশন শুধুমাত্র আমরা পাওয়ার এনার্জি কথা বললেই তো হবে না, সাথে আমাদের ইলেকট্রিক ভেহিকলস বা ইভির কথা বলতে হবে, সেখানে রেলিভেন্ট এজেন্সিসগুলো রয়েছে, বিআরটিসি, বিআরটিএ। স্ট্যান্ডার্ডস খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ কনফিডেন্স ইন দ্য মার্কেট সেটা খুব জরুরি। লোকজন যখন ইনভেস্ট করবে স্মল স্কেল প্রজেক্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা গ্যাপ থেকে যায়। সো বিএসটিআই এরও মেজর একটা রোল রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, প্রাইসিং রিলেটেড ইস্যুতে বিইআরসি তার রোল রয়েছে, মার্কেট বেসড প্রাইসিং, বাট সেটা আমরা করতে পারছি না, সেটারও লজিক্যাল কারণ আছে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সো ইট অলসো হ্যাজ ইম্পর্টেন্ট রোল, পার্টিকুলারলি ফর ডিফারেন্ট ইনসেন্টিভস, কারণ ক্লিন এনার্জি টেকনোলজিগুলোর ক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি ওয়েভার দেওয়া বা রিডাকশন, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এনবিআর রিমেইনস অ্যাজ অ্যান ইম্পেডিমেন্ট, যারা এই জিনিসটা করতে অনেক ক্ষেত্রে বিকজ অফ ল্যাক অফ কোঅর্ডিনেশন, এবং স্ট্রেডা, পাওয়ার ডিভিশন, এনবিআর, সো এই কোঅর্ডিনেশনটা কখনোই হচ্ছে না, যে কারণে বারবার বলার পরেও কিছু কিছু জায়গায় ইম্পোর্ট ডিউটির প্রভাবটা থেকে যাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সো লো কস্ট ফাইন্যান্সিং সেটা জরুরি। এবং সাথে রয়েছে, আমরা অনেক আলোচনায় অনেক সময় অনেক ইনস্টিটিউশনের কথায় আসে, কিন্তু আমরা বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন, বিএসআরইএস, তারও কিন্তু মেজর একটা রোল আছে ইনস্টিটিউশনের কথা যদি বলি, এবং আদার্স অ্যাসোসিয়েশন যারা, সো প্রত্যেকেরই রোল আছে এই এনার্জি ট্রানজিশনে। অ্যান্ড দেন অফকোর্স ফর এনডিসি যখন আমরা চিন্তা করি, তখন মিনিস্ট্রি অফ পাওয়ার সাথে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, তারও একটা রোল আছে। আর অন দ্য আদার হ্যান্ড, আমাদের পাওয়ার সেক্টর ওভার ক্যাপাসিটি অ্যানাদার প্রবলেম, যেটা ক্লিন এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে অ্যানাদার অবস্টাকল। বিকজ আমরা যদি দেখি লাস্ট 6-7 ইয়ার্স, তাহলে আমাদের যে রিজার্ভ মার্জিন যেটা ছিল, ওভার ক্যাপাসিটি যেটা ছিল 36.8%, সেটা এখন বেড়ে গ্র্যাজুয়ালি 61.3%, এটা অক্টোবর 2024-এর ডাটা। সো এবং এটা খুব তাড়াতাড়ি এটা 66%-কে ক্রস করে যাবে। সো এই ওভার ক্যাপাসিটি অনেক ক্ষেত্রেই ক্লিন এনার্জির জন্য একটা ইম্পেডিমেন্ট, পার্টিকুলারলি গ্রিড বেসড ইলেকট্রিসিটির জন্য। হাই ইম্পোর্ট ডিউটিস যেটা বলছিলাম, এনবিআর এর রোল যেটা, সেখানে হাই ইম্পোর্ট ডিউটিস স্টিল ইজ অ্যান ইম্পেডিমেন্ট বিকজ অফ ল্যান্ড ক্রাইসিস। আমাদের ভবিষ্যতের অনেক কিছু হয়তো ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি বেসড হবে, সেটার দিকে হয়তো আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু
অনেক বছর 5 থেকে 6 বছর যাবত 4-5 বছর যাবত আলোচনার পরেও পার্টিকুলারলি রুপটপ সোলার এবং আমরা যদি সোলার ইরিগেশন ডিস্ট্রিবিউটেড যে সিস্টেমগুলো আছে প্রত্যেকটার জন্যই আমাদের ভেরি হাই ইম্পোর্ট ডিউটি, সেটা বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য 11 থেকে 58.6% পর্যন্ত আছে। তবে ক্যাপিটাল মেশিনারি হিসেবে যদি ইন্ডাস্ট্রি ইম্পোর্ট করে রুপটপ সোলার, সেক্ষেত্রে সোলার প্যানেলের ইম্পোর্ট ডিউটিটা সে ওয়েভার পায় আপ টু 1, সেটা 1%-এ নেমে আসে। স্টিল অন্য ক্ষেত্রে যদি এটা সোলার ইরিগেশন হয় বা আদার্স হয় কিংবা কমার্শিয়াল বিল্ডিং কিংবা রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, সেক্ষেত্রে এই ফুল ডিউটিটা অ্যাপ্লিকেবল। কাজে এটা একটা বোটলনেক। আমরা যদি সিম্পল একটা অ্যানালাইসিস করি সেক্ষেত্রে দেখি যে 100 মেগাওয়াটের যদি একটা রুপটপ টোটাল ক্যাপাসিটি রুপটপ সোলার আমরা এবছর করি, সেক্ষেত্রে যে পরিমাণ ইম্পোর্ট ডিউটি আসবে সেটা বেসিক্যালি 2022-23 অর্থ বছরে আমরা যে পরিমাণ রেভিনিউ কালেক্ট করেছি থ্রু ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স, সেটার 0.06%-এরও কম। সো কাজে দ্যার ইজ এনাফ র্যাশনাল টু rationalize this import duty, because সেই 100 মেগাওয়াট সিমিলার পরিমাণ রেভিনিউ আমাদেরকে 1 বছরই সেভ করতে পারবে আমরা তেল আমদানি কমিয়ে, এবং এটা 25 বছর যাবৎ সেভ করবে। সো আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল বেনিফিটটা আমরা 25 বছর ধরে পাবো, যেটা ওয়ান অফ রেভিনিউ মাত্র তার 25 ভাগের 1 ভাগ। সো এটা চিন্তা করার ব্যাপার আছে। সো এই জায়গাগুলোতে ফোকাস করার প্রয়োজন আছে। অ্যান্ড অল টুগেদার যদি ফাইনালি বলি, সো ফিউচারে আসলে আমাদের অ্যাক্সিলারেট করতে হবে ক্লিন এনার্জি, বাট এটার জন্য আসলে সাফিসিয়েন্ট টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আমাদের প্রয়োজন। শুধুমাত্র ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি সেটা না, ইন টার্মস অফ ব্রডার স্টেক হোল্ডার যারা, তাদের টেকনিক্যাল ক্যাপাসিটি এবং সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এবং সুইটেবল পলিসি এবং ইনস্ট্রুমেন্ট। এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে যে সো দিস রেলিভেন্ট স্টেক হোল্ডার শুড বি অন বোর্ড এবং স্ট্রিমলাইন্ড। ব্যাপারটা এরকম না যে ইন আইসোলেশন শ্রেডা কোনো প্রজেক্ট করবে বা শ্রেডা এই সেক্টরকে ট্রান্সফর্ম করবে, বাট অফকোর্স মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস, শ্রেডা অ্যান্ড দেন বিপিডিবি অ্যান্ড আদার ইউটিলিটিস, দে অল শুড বি অন বোর্ড। এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে যে আসলে আমাদের উইন্ডো অফ অপরচুনিটি যেটা আমরা দেখতে পাচ্ছি ফর ক্লিন এনার্জি ট্রানজিশন, সেটা আসলে র্যাপিডলি ন্যারোয়িং ডাউন। হ্যাঁ, কিন্তু বাট স্টিল আমরা যদি এই স্ট্রিমলাইনটা করতে পারি ইনস্টিটিউশনগুলোকে, তাহলে আমরা এটা করতে পারবো। থ্যাংক ইউ। নেক্সট আমি ইনভাইট করতে চাই নেওয়াজুল মওলা, সমন্বয়কারী এনার্জি গভর্নেন্স ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমার টপিকটা হচ্ছে বাংলাদেশের জ্বালানি খাতে স্বচ্ছতা এবং জবাবদিহি। তো জবাবদিহির ক্ষেত্রে আসলে আমরা জানি যে বাংলাদেশের আসলে কোন জায়গায় জবাবদিহি আছে এবং কোন জায়গায় জবাবদিহিতা নাই। তো সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশে যে জবাবদিহি নেই, এর সবচেয়ে বড় প্রমাণ আমরা আগস্টে দেখতে পেয়েছি। সো এরপরে আসলে আর কোনো আলোচনার প্রয়োজন হয় না, কিন্তু আমরা একটু দেখতে চাই জবাবদিহিতার বা অস্বচ্ছতার জায়গাগুলো কোথায়। তো আমাদের গভর্নমেন্টের বা সরকারের বা একটা রাষ্ট্র হিসাবে কিন্তু আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ এবং জ্বালানি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ খাত, এবং এটার অনেক চাহিদার প্রেক্ষিতেই কিন্তু মূলত এই খাতটা ধীরে ধীরে সবচেয়ে বড় একটা খাত হিসাবে গড়ে উঠেছে। বাট আমরা যদি দেখি যে আসলে এই খাতটা এত বড় একটা খাত এবং চাহিদা ইন্টারন্যাশনাল মানে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যে চাহিদাটা তার প্রেক্ষিতে যে খাতটা গড়ে উঠলো, কিন্তু এই খাতটা কি আসলে কি আমরা যথাযথভাবে গুরুত্ব দিতে পেরেছি? আসলে কি পেরেছি? এই এতদিন পরে এসে যেই আমরা এতগুলো প্রতিষ্ঠান তৈরি করলাম, সেই প্রতিষ্ঠানগুলোর আসলে সক্ষমতার জায়গাগুলোকে আমরা নিশ্চিত করে পেরেছি? প্রথম জায়গা হচ্ছে যদি স্বচ্ছতার জায়গা দেখি, আসলে এই যে এত বড় বড় যে পাওয়ার প্ল্যান্ট এগ্রিমেন্টগুলো হয় এখানে, কিন্তু আমরা আসলে কিন্তু দেখি না যে কোনো ধরনের বড় এগ্রিমেন্টগুলো কিন্তু পাবলিক হয়। তো এই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় একটা ঘাটতির জায়গা আমাদের কাছে মনে হয়, যে আমাদের এত সচেতন একটা জনগোষ্ঠী, একটা জাতি কিন্তু আমরা কিন্তু এই স্বচ্ছতার জায়গাটাতে কিন্তু আমরা আমাদের খুঁজে পাই না, যে আসলে ডকুমেন্টেশনে যে স্বচ্ছতা রাখতে হয়। একটা বড় চুক্তি করলাম, সেই চুক্তিটা আসলে কি আছে, এটা আমার স্বার্থবিরোধী কিনা, আমার দেশের রাষ্ট্রবিরোধী কিনা, কোনো চুক্তি হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু জনগণ কিন্তু সাহায্য করতে পারে। যদি স্বচ্ছতার সাথে যদি ডকুমেন্টগুলো প্রকাশ করা হয়, জনগণ কিন্তু তার মতামত দিতে পারে। সেই জায়গাগুলোতে আসলে আমাদের অনেক প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। সর্বশেষ যদি দেখি জ্বালানি খাতের যে আমরা পলিসি, যদিও আমরা বলেছি যে পলিসি নিয়ে এটা আমাদের কথা না, কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতার সাথে পলিসি খুবই ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে দেখা যায় যে আসলে যে সর্বশেষ যে পলিসিগুলো করা হয়েছে এই খাতের, এগুলোর একটার সাথে আরেকটা আসলে মানে গতানুগতিক যে একটা চিন্তাভাবনা থেকে করা হয়েছে সেভাবে করা হয়েছে, কিন্তু একটু মিলিয়ে একটার সাথে আরেকটা মিল রেখে টার্গেটসগুলোকে, লক্ষ্যগুলোকে, অভিষ্টগুলোকে যে একটা কনসিস্টেন্ট করতে হবে, এটা কিন্তু করা হয়নি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে বড় আমাদের এই জ্বালানি খাতের সবচেয়ে বড়, আমরা বলি যে বড় কোপ, আমার বাড়ি রংপুরে,
বড় কোপটা দিয়েছে কিন্তু 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইন দিয়ে। এটা এক শ্রেণীর মানুষের পকেট ভারী হয়েছে, রাষ্ট্র হয়েছে বঞ্চিত, জনগণ হয়েছে বঞ্চিত। সেই জায়গা থেকে যদি দেখি, এটা দুটা বড় জায়গা ছিল। আমি শুধু এই আইনটার দুটা বড় জায়গা দেখব, সেটা হচ্ছে যে পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006-কে পাশ কাটিয়ে আইনকে প্রাধান্য দেওয়া হয়েছিল, এবং আরেকটা বিষয় ছিল যে এই আইনের অধীনে গৃহীত সকল কার্যক্রমের বৈধতা সম্পর্কে আদালতকে তার এখতিয়ার বহির্ভূত করে ফেলেছিল। তো এর চেয়ে বড় আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক করে এই ধরনের একটা আইন, যদিও বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার সেটাকে রহিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, এর জন্য বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যে উপদেষ্টা যিনি আছেন, যিনি সকালে ছিলেন, উনি সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু তারপরেও কিন্তু এর অধীনে গৃহীত যে বড় বড় প্রকল্পগুলো আছে, এই দানব হয়েই কিন্তু আমাদের কাছে থেকে যাবে। এখন এটাকে কিভাবে অ্যাড্রেস করবে এটা কিন্তু আমরা জানি না এখনও। এই বিষয়গুলোও কিন্তু আমাদের সামনে স্বচ্ছতার সাথে প্রকাশ করা হচ্ছে না। এটার পরবর্তী প্ল্যান কি হবে, পদক্ষেপ কি হবে। আমরা আইনটা বাতিল করেছি, কিন্তু এটার এই আইনের যে কালো আইনের সুবিধা নিয়ে যে দানবগুলো গড়ে উঠেছে তাদের কি হবে আসলে। সো এই প্রশ্নগুলো কিন্তু আপনার আমার সবার করা উচিত, সবার থাকতে হবে। এই জ্বালানি ট্রানজিশনের ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যেটা বলেছি যে আমাদের যে অবকাঠামো পরিকল্পনা এবং নীতি কাঠামোর সাথে যে জ্বালানির টার্গেট, এটার বাস্তবতা আসলে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। তো আমরা যদি দেখি যে আমাদের এক্সাম্পল হিসেবে 2016 যে পিএসএমপি ছিল, এটার এই প্ল্যানটা যদি বাস্তবায়ন করতে যেত, আজ থেকে 8 বছর আগে যে প্ল্যানটা হয়েছে, সেই প্ল্যানটা তারা বাস্তবায়ন করতে পারেনি। তারা 2020 সালের মধ্যে 10% নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা রেখেছিল, কিন্তু তারা কিন্তু এটা অর্জন করতে পারেনি। আজকে 2024 সালে এসে আমরা কি দেখতে পাই, মাত্র 4.5%। তাও কি অফ গ্রিড সোলার, যেটার বিষয়ে আমাদের এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টরের দেরও অবদান অনেক বেশি। এই যে দীপালদার দেখতেছেন, আমি ওনাকে মাঝে মাঝে অনেক সিনিয়র, যে আপনি তো সোলারের ফেরিওয়ালা, ঠিক আছে, মমতাজের গান, বিদ্যুৎ লাগবে গো লাগবে, আপনি তো তার হচ্ছে মডেল। হ্যাঁ, কিন্তু ওনার কিন্তু কন্ট্রিবিউশন সহই কিন্তু এই জায়গাতে 4.5%। এবং সেই পুরান আমলের গল্প, 1960-এর দশকের গল্প, পানি বিদ্যুৎ, সেই গল্প কিন্তু এখনও দেয়। ওটা মিলেই কিন্তু 4.5%, বাস্তবে কিন্তু 1.5%-এর বেশি এখন পর্যন্ত অর্জিত হয়নি। তো এই বিষয়গুলো আসলে আমাদের কি পরিমাণের অস্পষ্টতা, এবং আমরা যে কত বড় টার্গেটহীন একটা জাতি, মানে টার্গেটহীন কি বলবো পলিসিতে প্রণয়ন করি, তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই জায়গাটা। আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে এখানে খুবই বলা প্রয়োজন, সে বিষয়টা হচ্ছে যে টেকসই নবায়ন জ্বালানি কথা যদি আসে, আমাদের সকালবেলা মাননীয় উপদেষ্টা একটা বললেন যে প্রাইম মিনিস্টারের কাছে তার অফিসে নাকি একটা সোলার প্যানেল ছিল, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিয়েছিল। তো ওনার কাছে কোনো কিছু নিয়ে গেলেই ওটা নাকি একটা লাইট ছাড়া আর একটা ফ্যান ছাড়া কিছু হইতো না আর কি। হ্যাঁ, 1 কোটি টাকার উপরে খরচ হয়েছিল। তো কেউ ওনার কাছে নবায়নযোগ্য জ্বালানির কথা বললে উনি বলে হুম জানি তো, এই সকালবেলার গল্পটা আপনারা অনেকে শুনেছেন, তোমাদের নবায়নযোগ্য জ্বালানিতে কী হয় এটা দেখছি আমি। তো এই যে ধরনের সর্বোচ্চ পর্যায়ে এই ধরনের ইগনোরেন্সের জায়গাটা থাকে, আমাদের উপদেষ্টা সকালবেলা যেটা বললেন, এটা আসলে খুবই হতাশাজনক। হ্যাঁ, এটা টেকনিক্যাল ক্যাপাসিটির কারণে হতে পারে, টেকনিক্যাল কোনো একটা ফল্টের কারণে হতে পারে, কিন্তু আমরা এই জিনিসটাকে দেখেছি। এর বাইরে একটা জিনিস কি আছে, যে ল্যান্ডের ক্রাইসিসের কথা বলা হয়। ল্যান্ড ক্রাইসিসে আসলে এটাকে বলা যায় ল্যান্ড নেই আমাদের, কিন্তু এই ল্যান্ড ক্রাইসিস যে একটা মিথ, এটা কিন্তু আমাদের সাম্প্রতিক বেলা ক্লিনের যে গবেষণা, এটাতে প্রমাণ হয়ে গেছে। সো এই বিষয়গুলোর আলোকে আসলে যদি আমরা দেখি যে আমাদের বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে আমরা যদি এগিয়ে নিতে চাই, তাহলে সবার আগে জরুরি হচ্ছে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা, এবং আমাদের প্রত্যেকটা প্রকল্পের নথি প্রকাশ করতে হবে। এখানে পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তার কাছে আমাদের সবসময় গভর্নমেন্টের কাছে, এবং যারা আছেন আপনারা আন্তরিক হবেন, সিভিল সোসাইটি, এনজিও বা যারা এই বিষয়ে গবেষক যারা কাজ করতে চায় তাদেরকে সাথে নিয়ে এগোবেন। আমরা আশা করি এই দিকে আমরা এই টার্গেট আমরা অর্জন করতে পারবো। নতুন বাংলাদেশে আমরা চাই একটা খুব সুন্দর নীতির ভিত্তিতে বাংলাদেশ চলবে, এবং বাংলাদেশের এনার্জি সেক্টর সমৃদ্ধ হবে, এবং সুন্দর একটি এনার্জি ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় মডারেটর এবং উপস্থিত অতিথি সবাইকে অনেক ধন্যবাদ। আমরা বারবার গ্রিন এনার্জির কথা বলছি। আসলে আমাদের যে এতক্ষণ যারা বক্তারা ছিলেন তারা অনেক কিছু বলেছেন, আপনারা জানেন যে আমাদের যে টার্গেট ছিল আমরা সেই টার্গেটকে ফুলফিল করতে পারি নাই, হয়তো গ্রিন এনার্জির জন্য। বর্তমান যে সিনারিও এখন আছে, কারণ
আমি যদি বলি যে আমি এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার প্ল্যানিং হিসাবে জয়েন করেছি আজকে 7 মাস হয়েছে। এর মধ্যে আমি এই বিষয়গুলোকে যে পাওয়ার সেক্টরের যে এই গ্রিন এনার্জি হচ্ছে ট্রানজিশন সেটা নিয়ে আমি কাজ শুরু করেছি এবং আগের যে পরিকল্পনাগুলো দেখেছি এবং বর্তমান কি করা উচিত সেগুলো নিয়েও আমরা কাজ করছি। আমি যদি বর্তমানে আমাদের পুরো সিনারিওটা দেখি যে আমাদের বর্তমান যে জেনারেশন ক্যাপাসিটি সেটা প্রায় 27,840 মেগাওয়াট এই মুহূর্তে, এবং যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ইতিমধ্যে কন্ট্রাক্ট হয়ে গেছে এবং যেগুলো কাজ চলমান আছে সেইগুলোর যে টার্গেট দেওয়া আছে কবে সেগুলো সম্পূর্ণ হবে এবং উৎপাদনে আসবে সেই অনুযায়ী 2025 সালে যে 29,827 মেগাওয়াট হবে, যদি নতুন করে কোনো বিদ্যুৎ কেন্দ্র যদি আর আমরা কন্ট্রাক্ট নাও করি। 2026 সালে 30,561 মেগাওয়াট আমার জেনারেশন ক্যাপাসিটি হবে। 2027 সালে 33,061 মেগাওয়াট হবে। 2028 সালে 32,925 হবে। দেখেন কমে গেছে কিন্তু, কারণ হচ্ছে কিছু প্ল্যান্ট কিন্তু রিটায়ারমেন্টে চলে যাবে। 2030-এ যে 32,779 মেগাওয়াট হবে। এখন যদি আমি বলি যে আজকে আমার সকালের দিকে আমার ডিমান্ড কত ছিল, 8,500 মেগাওয়াট। আমার ক্যাপাসিটি কিন্তু 27,840 মেগাওয়াট। তার মানে কি আমার প্রায় ক্যাপাসিটির প্রায় ডবল ক্যাপাসিটি যেটা আমার ডিমান্ড আছে তার তুলনায় ডবলের চেয়েও বেশি আমার কিন্তু প্ল্যান্ট বসে আছে। তাকে আমার কিন্তু ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে। আমাকে কোনো কিছু করার আগে এই বিষয়গুলো এখন ভালো করে, যেহেতু আমরা আবার নতুন করে কিন্তু আমার যে ইন্টিগ্রেটেড মাস্টার পাওয়ার প্ল্যান্ট যে পাওয়ার ম্যানেজমেন্ট যেটাকে আমরা করতে চাচ্ছি, যেটাকে আমরা সংক্ষিপ্ত বলি IEPMP 2003 যেটা ছিল, সেটাকে আমরা রিভিউ করতে চাচ্ছি। এখন রিভিউ করতে হলে আমার বর্তমান অবস্থা কি এবং অ্যাকচুয়াল সিনারিও যেটা আছে এবং আগামীতে কি সিনারিও আমার সামনে আসবে অ্যাকচুয়ালি, সেটাকে বেস করে যদি আমি সেই প্ল্যানকে আবার রিভিউ না করতে পারি তাহলে কিন্তু আমরা বর্তমানে যে ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে এই ক্রাইসিস কমবে না, বরঞ্চ আরও বাড়বে। তো যেটা বলছিলাম যে আমার আজকে শীতের সময় আমার সকাল থেকে 12টা পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম ডিমান্ড থাকে 900 মেগাওয়াট। 12টার দিকে যায় বা 10টার পরে থেকে একটু একটু করে বাড়তে থাকে। এটা সন্ধ্যাবেলা যায় ম্যাক্সিমাম 12,000 মেগাওয়াটে উত্তীর্ণ হয়, 12,000। আর গ্রীষ্মকালের কথা যদি আমি চিন্তা করি তাহলে এটা আবার হচ্ছে যে ম্যাক্সিমাম আমরা যেটা পাইছি এখন পর্যন্ত পেয়েছি আমরা সেটা হচ্ছে অ্যারাউন্ড 17,000 মেগাওয়াট। তাহলে সেই গ্রীষ্মকালেরটাকেও যদি আমি চিন্তা করি তাও আমার হাতে কিন্তু এখনও প্রায় 66% জেনারেশন কিন্তু রিজার্ভ আছে আমার হাতে। তাহলে এখন আমি যদি আরও এর সাথে যদি আমি 2030 সালের মধ্যে 5,000 মেগাওয়াট রিনিউয়েবল যোগ করব, 5,000 রিনিউয়েবল যোগ করব, তাহলে আমরা 2030 সালে যায় 35,000 মেগাওয়াট জেনারেশন ক্যাপাসিটি এক্সিড করবে। আবার প্রশ্ন হচ্ছে যে আমার অ্যাকচুয়াল ডিমান্ড সেই সময় কত হবে, তাহলে কি আমার ক্যাপাসিটি পেমেন্ট আরও বাড়বে? এখন প্রশ্ন, আমার রিনিউয়েবল এনার্জি আমি দিনের বেলা পাবো, সন্ধ্যাবেলা পাবো না। আমার ডিমান্ড সন্ধ্যাবেলায় সবচাইতে পিক, যেটা বেশি। তাহলে এই 5,000 যদি আমার দিনের বেলায় হয়, সন্ধ্যাবেলায় না থাকে, তাহলে এটা আমি কি দিয়ে নিয়ে আসবো সন্ধ্যাবেলায় কভার করব? কিভাবে কভার করব? সেটা কি দিয়ে কভার হবে? তাহলে এই 5,000 যদি আমি দিনে যদি সোলার দিয়ে চালাই তাহলে আমার হয় কোল অথবা গ্যাস বিদ্যুৎ কেন্দ্র আমাকে কি করতে হবে? বন্ধ রাখতে হবে। এই 5-এর জন্যও কিন্তু তার উপর আমার ক্যাপাসিটি পেমেন্ট, আমাকে পেমেন্ট দিতে হবে। ওটাতে আবার ক্যাপাসিটি পেমেন্ট বাড়বে। আজকে আমরা অনেক কথা শুনতে পাই যে আমার দেশ কিন্তু ইউরোপ আমেরিকা নয়। আমাকে চিন্তা করতে হবে আমার দেশের জনগণের যে হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস কি আছে,
সে কতটুকু বিয়ার করতে পারবে সেই অনুযায়ী আমাকে প্ল্যান সাজাতে হবে। আমি শুধু এই উচ্চ আকাঙ্ক্ষী প্ল্যান যদি আমরা করি তাহলে আমাদের এই ক্রাইসিস মিটবে না, বরঞ্চ আরও বাড়বে। এখন আমরা বলি যে ইন্ডিয়ায় আমরা রিনিউয়েবল আমরা 5 টাকায় পাই, প্রতি ইউনিট 5 টাকায় আমরা পাই। আমাদের দেশে কত? আমাদের দেশে আমার যে গত বছরের অ্যাভারেজ প্রাইস যদি আমি বলি মোর দ্যান 40 টাকা পার ইউনিট। 14 টাকা, মোর দ্যান 14 টাকা। সেখানে আমার গ্যাস প্লান্টের অ্যাভারেজ প্রাইস 6 টাকা 20 পয়সা, কোলের অ্যারাউন্ড 12 টাকা 12.5 টাকা। আমি কি করব? কোথায় যাব? কিভাবে প্ল্যান করব? আমি কি আমার দেশের জনগণের কথা চিন্তা করব, না হচ্ছে যে শুধু এই দিকেই হাঁটবো যে আমার গ্রিন এনার্জি দরকার? আমাকে গ্রিন এনার্জিও দরকার আমি মনে করি। আমাকে এটার সাথে সমন্বয় রেখে কারণ আমি যদি বলি যে আমার যে এসডিজি গোল নাম্বার 7 সেখানে কি বলা আছে? অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি ফর অল। আমাকে অ্যাফোর্ডেবল করতে হবে। আমি শুধু ক্লিন এনার্জিতে চলে গেলাম, প্রাইস আরও বেড়ে গেল, সেটা তো আমি করতে পারি না। আমাকে সব কিছু মিলায় আমাকে প্ল্যান করতে হবে। আমাকে যেমন জিরো কার্বনের দিকে যেতে হবে, সাথে সাথে আমার দেশের ইকোনমির কথা চিন্তা করতে হবে, সাথে সাথে আমার দেশের জনগণের কথা চিন্তা করতে হবে, করে আমাকে প্ল্যান করতে হবে। তবে আমার যেটা আমরা বলছি যে সাস্টেইনেবল হবে, আদারওয়াইজ কোনো কিছুই সাস্টেইনেবল হবে না। আচ্ছা, এখন আমি যদি আরেকটা দিকে যাই, আমার যে আমি সোলার করব, টেকনিক্যালি কিন্তু বেশ কিছু প্রবলেম সেখানে আছে। আমরা কিন্তু সেগুলো নিয়ে আলাপ করি না, কেউ করি না। আমি টেকনিক্যাল পারসন, আমি পাওয়ার হাউসে কাজ করেছি 28 বছর, দীর্ঘ 28 বছর শুধু আমি পাওয়ার হাউসে পাওয়ার জেনারেশন নিয়েই কাজ করেছি। এখন হচ্ছে যে সেখানে আমি আমাদের দেশের যে লোড প্যাটার্ন, সেখানে কি ইন্ডাকটিভ লোড, আমার সিস্টেমে রিঅ্যাক্টিভ পাওয়ার থাকতে হবে। যেগুলো আমরা যেমন গ্যাস টারবাইন বলেন, স্টিম টারবাইন বলেন, অন্য যেগুলো আছে বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখান থেকে আমরা কিন্তু এই অ্যাক্টিভ পাওয়ারের পাশাপাশি রিঅ্যাক্টিভ পাওয়ার পাই, যেটা আমার অ্যাপ্লায়েন্সের জন্য দরকার। কিন্তু ইয়াতের ক্ষেত্রে আমি কিন্তু সোলার থেকে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো না, সেটা একটা ইফেক্ট কিন্তু আমার গ্রিড সিস্টেমে চলে আসবে। সেই ইফেক্ট আমি কিভাবে মোকাবেলা করব? সেটা মোকাবেলা করার জন্য কি টুলস আমার হাতে আছে? হ্যাঁ, টুলস আছে, কিন্তু সেই টুলস অ্যাপ্লাই করতে গেলে সেখানেও ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন, যারা অনেক আলোচক আছেন, যে আমরা ব্যাটারি স্টোরেজ করে ফেলবো, করে সন্ধ্যাবেলা দিব, তাতেও তো আমার প্রাইস বাড়বে। আমাকে সব দিকে চিন্তা করতে হবে। যে আমার প্রধান টার্গেট হওয়া উচিত, আমি মনে করি, যে কিভাবে আমি অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি সবার জন্য ব্যবস্থা করতে পারব। সেই দিকে যা আমি মনে করি যে আমার প্ল্যান সেইভাবে সাজানো উচিত। আমার উচ্চাভিলাষী বা হচ্ছে যে সেই ইউরোপ আমেরিকার মতো যে তারা করে ফেলছে আমাদেরকেও করে ফেলতে হবে, তাদের প্রেক্ষাপট আর আমাদের প্রেক্ষাপট কিন্তু এক নয়। আজকে ইন্ডিয়াতে তারা কমে প্রোডাকশন করতে পারে, তাদের হিউজ ল্যান্ড আছে, তারা ল্যান্ড ফ্রি দিয়ে দিতেছে যারা প্রডিউসার তাদেরকে। আমরা কি পারছি সেটা দিতে? আমরা পারছি না। ল্যান্ড কিনতে হচ্ছে। যখন ল্যান্ড কিনে একজন করতে যাবে, আপনি জানেন 1 মেগাওয়াট পাওয়ার হচ্ছে সোলার পাওয়ারের জন্য আমার প্রায় 2.5 থেকে 3 একর জমির দরকার হয়। তার 100 মেগাওয়াট করতে গেলে আমার 250 থেকে 300 একর জমির দরকার হবে। এটার প্রাইস কত? তে সে যখন ট্যারিফ নির্ধারিত হবে তখন তো ওই প্রাইসটা ওটার সাথে যোগ হয়ে যাবে, যেটা ইন্ডিয়াতে হয় না। আমরা বলি এগুলো, কিন্তু আমরা কম্পেয়ার করি না যে এখানে বেশি কেন, ওখানে কম কেন, আমরা এখানে কিভাবে কমাইতে পারবো। হ্যাঁ, এটা কমানো সম্ভব। যে সমস্ত খাস জমি আছে, গভর্নমেন্টের খাস জমি আছে, সেগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি, করে সহজে যদি সেইগুলোকে
সোলার পাওয়ার স্টেশনের জন্য যদি বরাদ্দ দিয়ে দেওয়া হয় যে এই জায়গাগুলো সোলার পাওয়ার স্টেশন হবে, এগুলো বরাদ্দ দেওয়া হলো, যারা এই পাওয়ার জেনারেশন ইউটিলিটিস আছে তাদেরকে এইগুলোকে হচ্ছে যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো, কে কোথায় কোন সোলার পাওয়ার স্টেশন করবে, তাহলে আমি মনে করি সহজে হয়ে যাবে। আমরা বলছি রেল লাইনের 2 ধারে সোলার করব, আমরা বলছি রোডস অ্যান্ড হাইওয়ের 2 ধারে সোলার করব, আমরা বলছি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যে সমস্ত পরিত্যক্ত জমি পড়ে আছে সেগুলোতে আমরা সোলার করব। আজ পর্যন্ত কি কোনো পলিসিগত কোনো হচ্ছে সিদ্ধান্ত গৃহীত হয়েছে? হয় নাই, এখনো হয় নাই সেগুলোতে। এমন কি তো এগুলো তো আমাদের হচ্ছে যে বিবেচনার বিষয় আছে, তারপরেও আমাদের অগ্রগতি আছে। আমি এখন সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এখন সোলার এনার্জির এই মুহূর্তের ক্যাপাসিটি হচ্ছে 701 মেগাওয়াট, আমাদের যেটা আমরা যেখান থেকে পাওয়ার পাচ্ছি। আগামী 2025 সালের মধ্যে আরও 320 মেগাওয়াট আমাদের সিস্টেমের সাথে যোগ হবে, যেটা অলরেডি কাজ চলছে, এবং আমরা আশা করি 2025-এর মধ্যে এই 320 মেগাওয়াট আমরা আমাদের সিস্টেমের সাথে যোগ করতে পারবো, যেটা অন গ্রিড। আর আমাদের প্রায় 100 মেগাওয়াটের মতো এখন টেন্ডার অনুমোদনের অপেক্ষায় আছে, যেটা সমস্ত প্রক্রিয়া শেষ করে জাস্ট অনুমোদনের জন্য আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা আশা করতেছি যে 1 মাসের মধ্যে এই 100 মেগাওয়াটের অনুমোদন পেয়ে গেলে আমরা এটা কন্ট্যাক্ট করে ফেলতে পারবো। এছাড়া আপনারা জানেন 5/12/2028 আমরা 12টা প্যাকেজে টোটাল 353 মেগাওয়াটের জন্য আমরা সোলারের জন্য টেন্ডার, ওপেন টেন্ডার কল করা হয়েছে, এবং অ্যানাদার 30 প্যাকেজে প্রায় 1000 মেগাওয়াট যে আগামীতে টেন্ডার করার প্রক্রিয়াধীন আছে। এছাড়াও আমাদের বিপিডিপির ওন এক্সপেন্সে একটা প্যাকেজে 260 থেকে 300 মেগাওয়াট রামপালে আমাদের 900 একর জমি আছে। এটা আমরা আরও 3 বছর আগে এখানে করতে চাইছিলাম, কিন্তু আমরা পারমিশন পাই নাই। এখন আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি, আমরা এখানে করার খুব দ্রুত এটাকে আমরা বাস্তবায়ন করব, প্রায় 300 মেগাওয়াট এখানে। তাতে করে আমি আশা করি যে আমরা যে 2030 সালের মধ্যে যে টার্গেট 10%, টোটাল জেনারেশন ক্যাপাসিটি 10% আমাদের রিনিউয়েবল, সেটাতে আমরা অ্যাচিভ করতে সমর্থ হব। ইয়ার কোনো কারণ নেই। আমরা এছাড়াও আমরা চেষ্টা করছি যে বিদ্যুতের প্রাইসকে কিভাবে কমায় আনা যায়। আমি গত ইয়ার কথাগুলো এখানে টানবো না, কারণ হচ্ছে যে আমরা চাই বর্তমানে আমরা কি করতে পারি, বর্তমানের আগের যে ল্যাগিংগুলো কি আছে সেইগুলোকে আইডেন্টিফাই করে সেইগুলোকে শুধরাইয়া নিয়ে আমরা কিভাবে জনগণের জন্য কাজ করতে পারি, সেই বিষয়ে কিন্তু আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আরেকটা হচ্ছে যে আমরা যদি পরিবেশের কথা বলি, এই পরিবেশের উন্নয়নের জন্য কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের পাওয়ার সেক্টর থেকে অনেকগুলো ব্যবস্থা আমরা কিন্তু গ্রহণ করেছি। তার মধ্যে যে আমাদের যে সমস্ত গ্যাস টারবাইনগুলো আছে, গ্যাস টারবাইনগুলোতে কিন্তু আমরা হচ্ছে যে কন্টিনিউয়াস এক্সজস্ট মনিটরিং সিস্টেম কিন্তু ইনস্টল করেছি, এবং সেখান থেকে আমরা কন্টিনিউয়াস মানে প্রতি ঘন্টায় আমরা কিন্তু কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, কি পরিমাণ অর্থাৎ ইমিশন গ্যাস যেগুলো আমরা নির্গত হয় সেগুলোকে কি মনিটরিং করতে পারি এবং আমরা কন্ট্রোল করতে পারি এখন, এবং যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা বজায় রাখি। এর সাথে সাথে কোল পাওয়ার স্টেশনের বিষয়ে সেখানে কিন্তু আমরা পৃথিবীর সবচাইতে আধুনিক বয়লার, যেটাকে আমরা বলি আলট্রা সুপার ক্রিটিক্যাল বয়লার কিন্তু আমরা ইউজ করছি, যেটার কম্বাসন প্রসেস কিন্তু অত্যন্ত হচ্ছে যে একবারে আধুনিক, এবং সেখান থেকে ইমিশন গ্যাসগুলো প্রপার কম্বাসনের মাধ্যমে পূর্বেই কমে যায়। এর সাথে আবার আমরা ব্যবহার করি ইএসপি টেকনোলজি, যার দ্বারা আমরা যে বয়লারের যে
ফ্লাই অ্যাশ যেটা থাকে সেটাকে কি আমরা মোর দ্যান 99% কিন্তু ক্যাপচার করে ফেলাই। এবং সাথে সাথে বয়লারের এই ফ্লু গ্যাসের সাথে যে সালফার ডাইঅক্সাইড থাকে যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, সেটা আমরা কিন্তু হচ্ছে যে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা ক্যাপচার করি। এখন ক্যাপচার করে সালফার ফ্রি আমরা কিন্তু সালফার ডাইঅক্সাইড ফ্রি আমরা কিন্তু ফ্লু গ্যাস কিন্তু হচ্ছে যে চিমনি দিয়া যেটা আমাদের ইয়ারে আসে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সবগুলো ডেভেলপ করা হয়েছে যাতে করে পরিবেশের জন্য কোনো হ্যাম্পার ডেকে না নিয়ে আসে। আর একটা হচ্ছে যে আমাদের যে লিকুইড ফুয়েল বেসড যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট আছে এইগুলো এখন আমরা কিন্তু যেগুলোর কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সেখানেই আমরা শেষ করে দিচ্ছি। এবং এই পরিকল্পনায় এখন আমাদের যে এগুলোকে আর আমরা বাড়াবো না, এগুলোকে আমরা এখন কন্টিনিউয়াসলি কিসের দ্বারা, এই সোলারের দ্বারা আমরা কি করব, রিপ্লেস করব, সোলারের দ্বারা রিপ্লেস করব। এই জন্য বলছি যে আমাদের যেহেতু উদ্বৃত্ত উৎপাদন ক্যাপাসিটি আমি এখন বাড়াইলে যেটা বাড়াবো সেটাই কিন্তু আরও উদ্বৃত্ত হবে। সো আমাকে চিন্তা করতে হবে, আমাকে একদিকে রিটায়ারমেন্টে দিতে হবে, যেগুলো ক্ষতিকর পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলোকে রিটায়ারমেন্টে দিতে হবে, এবং সেগুলোর যেগুলো কস্টলি আবার পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলোকে রিটায়ারমেন্টে দিতে হবে, দিয়ে সেগুলোকে আমরা পূরণ করতে থাকবো একের পর এক হচ্ছে সোলার দ্বারা। এবং আমরা আশা করি যে এইভাবে আমরা যদি আগামীতে চলি তাহলে আমরা আমাদের টার্গেট অবশ্যই ফুলফিল করতে পারবো। এবং আমরা এখন যেটা কাজ করছি একেবারে সবাই মিলে যেটা কাজ করছি যে 2030 সালে যে টার্গেট অবশ্যই আমরা এটা পূরণ করব, কারণ এই থেকে আমরা কখনো পিছপা হব না। আশা করি এই জন্য জনগণেরও সমর্থন প্রয়োজন আছে, কেননা সোলার করতে হলে আমার কিন্তু হিউজ অ্যামাউন্ট ল্যান্ড দরকার। হ্যাঁ, সেখানে ল্যান্ড, সরকারি ল্যান্ড যতটুকু না আছে তার চেয়ে বেশি প্রয়োজন হয় বেসরকারি ল্যান্ড। এখন লোকজন যদি সেই ল্যান্ড দিতে রাজি না হয় তার কাছ থেকে তো জোর করে নেওয়া যাবে না। সেই জিনিসগুলো থেকে যেমন আমাদের উদ্যোগ থাকতে হবে, জনগণের সেখানে অংশগ্রহণ থাকতে হবে, সবাই মিলে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমরা এই টার্গেট পূরণ করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। তো এমনি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয়তি থেকে আরম্ভ করে আমি সব নোট নিয়েছি স্টুডেন্টদের মতো। তো খুবই ভালো প্রেজেন্টেশন, এটা আপনারা এনজয় করছেন। আমার মনে হয় সফট কপি সবাই যাদের প্রয়োজন আছে তারা নিলে ভালো হয়। তারপর আমাদের শফিক সাহেব তো এখন সবসময় আছে, একদম মাঠে সবসময় আছে, গবেষণা করে যাচ্ছে। উনিও অত্যন্ত ইভেন বিএসআর বিইআরসি সবগুলোর যে শ্রেডার সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন। এটা খুবই অনেকগুলো আমাদের বিষয়গুলো এসে গেছে যে ইনস্টিটিউশনাল যে রিফর্ম দরকার। তারপর আমাদের নেওয়াজ মওলা তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে স্বচ্ছতা এবং আমাদের যে জবাবদিহিতা এই বিষয়টা আমাদের খুবই দরকার। তা আমাদের সর্বশেষ যে পিডিবির যিনি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ওনার হার্ড ফ্যাক্টসগুলি বলেছেন, আপনারা কিছুটা হয়তো আশ্চর্য হয়েছেন যে কিভাবে এত এক্সট্রা পাওয়ার রেখে দেওয়ার পরও ইম্পোর্ট করে বা আরও বানায়া যাচ্ছে, এটা কি। তো এগুলি আসলে আমরা প্রায় 30 বছর ধরে এই ধরনের কাজ করি, এর কান্নাকাটি করে কোনো লাভ হবে না। মানে কারণ কি, এটা বলতেই থাকবেন, ওরা যা আছে করতেই থাকবে। সুতরাং কি করবেন, এটা ওই যে গবেষণা আমরা করেন, আমরা এই লাইনে করি, কিন্তু দেখা যাচ্ছে যে ওরা এক লাইনে চলবে আর আমরা আরেক লাইনে, জনগণ আরেক লাইনে। তো এটা জনগণকেই জনগণের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে, আদারওয়াইজ সেটা হবে না। তো এটা আমরা যদি যে যায় লঙ্কা সে হয় রাবণ, একটা কথা আছে না, আপনি যদি এখন বসে যান তখন আপনার কথাবার্তা আবার একটা ভিন্ন রকম হবে, কারণ উনি ডেস্ক গেলে যে ব্রিফিং পায় তো উনি আবার এটা বলতে পারে না, স্যার আপনার তো নলেজ নাই, আপনি নতুন আসছেন, এইগুলো বুঝাই দিবে। আপনি এখানে তো বিরাট বিপদে পড়ে যাবেন, আপনি পেপারে আপনাকে এসে শেষ করে ফেলবে সাংবাদিক, আপনি তখন উনি আবার একটু ঠান্ডা হয়ে যায়। এই আগে পিছিয়ে করতে করতে সময় কেটে যাবে। পরে এই রিফর্ম বলেন, পরে আমরা যেটা চাই জাস্ট এনার্জি, ওটা পাবো কি না একটা সন্দেহ থেকে যাবে। তো আমরা যে গত 4-5 বছর ধরে যেভাবে আমরা সবাই এই এক গ্রুপ হইয়া যে আমরা রিসার্চ করতেছি, আলোচনা করতেছি, এটা আমাদের জন্য খুব ভালো মনে করি, কারণ আমাদের শক্তি দরকার। এখন যদি আপনি বন্ধ করতে যান, ইজি বাইক বন্ধ করতে যান, পারবেন? কোনো সরকার পারছে? সামনে কোনো সরকার আসলেও পারবে না, কারণ এটা তো একটা বাস্তবতা। 5 মিলিয়ন সিস্টেম চলে, এটা আগেও বলা হয়তো, ওরা মাঝে মাঝে বলছে না এটা বন্ধ করে দিব, এটা আমাদের বিদ্যুৎ খাইয়ে ফেলে,
এটা অ্যাক্সিডেন্ট ঘটায়। তো আমাদের হাসান মেহেদি একটা গবেষণা করছে, অ্যাক্সিডেন্ট বাসে ট্রাকে যা হয় তার সাথে অনেক কম হয় ইজি বাইকে, কিন্তু এটা একটা লোকাল ট্রান্সপোর্ট, এটা চলে গ্রামে। তো এখন আমরা যেটা বলছি এটা অল্টারনেটিভ এনার্জি, যেটা আমরা ট্রানজিশনে চাচ্ছি। আমার মনে হয় এইভাবে যদি আপনি চলেন, আমাদের মনোহর মোস্তফা সাথে আমরা গবেষণা করে বাইর করছি শত্রুর তালিকা, মিত্র তালিকা। শত্রু সব শেষ, এখন মিত্র আছে। মিত্র যদি আবার যদি শত্রু হয়ে যায় তাহলে এটা আমার বড় দুর্ভাগ্য। সেই জন্য আমরা কি চাই, আমার এই যে অভিজ্ঞতা, যে সব কিছু হাত দিলে কোনোটা হয় না। এখন আমরা হাত দিতে চাই যে যদি আমরা গরিব মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে বিদ্যুতের কম দামে পৌঁছাতে চাই, যে চক্রের মধ্যে আমরা আসি এটা বাড়বে। 14 টাকা কত পয়সা বললো আমার জাকির সাহেব যদি থাকতো, বলে সোলার প্রজেক্ট যারা বড় করে সেটা তো দুর্নীতি এবং দাম বেড়ে যাচ্ছে। তো এইটা তাহলে ওইটা যদি হয়, আপনি বিদ্যুৎ দিচ্ছেন লাইন থেকে, সেখানে সোলারও আছে, সোলারের দামও বেশি, সব দাম একই দামে আপনি পাচ্ছেন। সেটা তো আপনি সোলারের দাম, আবার ফার্নেস অয়েলের দাম, গ্যাসের দাম, ওই অন্য দাম, এগুলো তো আপনি দেখতেছেন, আপনি তো বিদ্যুতের একই রকম দাম দিচ্ছেন। সুতরাং কে কোন রেট আনছে এটা তো লেভেলাইজ কস্ট এসে আপনি বুঝবেন না, অনেকগুলো এই দিয়ে আপনারে ফেলাই দিবে, তখন আপনাকে বিদ্যুৎ বিল দিতেই হবে। তো এটা থেকে বাঁচার কি উপায়, আমি ভাবতেছি যেটা ডুয়েবল। আমরা এই অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাব এই 3 দিন হবে, আমরা ড্রাফটিং কমিটিতে আসি, দেখি কন্ট্রিবিউট করা যায় কিনা। আমরা একটা শর্ট টার্ম দিব, একটা মিড টার্ম দেবো, একটা লং টার্ম দেবো। মানে শর্ট টার্ম মানে 1 মাসে 2 মাসে করতে হবে, পরন্ত তারা যদি সময় না পায় আবার তাদের ঝামেলা হয়ে যাবে। সুতরাং আমাদের দ্রুত বলবো যে এই 3 মাসের মধ্যে আপনারা এই কাজটা করেন, না আদারওয়াইজ। তারপর আমরা একটা 1 ইয়ার দিব, তারপর আমরা 3 বছর বা 5 বছরের জন্য একটা দিব। কিভাবে কি করা যায়, একটা যদি করা যায় সেটাতে এখন আবার মানে আরেকজন বলছেন যে আমরা ট্যাক্স কোনো মাওকুব করবো না, ট্যাক্স দিতেই হবে। তাইলে আবার আমরা আসলে আইপিপি যেটা করে সেখানে ট্যাক্সের সুবিধা আছে, কিন্তু আমরা যারা গরিব আছি, যারা সোলার সিস্টেম লাগাচ্ছে, ইরিগেশন করে বা বাড়িতে লাগাচ্ছে, তারা কোনো এই সুবিধা পাচ্ছে না বা এই কোম্পানির সুবিধা পাচ্ছে না। সেখানে কিভাবে করা যায়, যদি 3 বছরের জন্য হয় বা 1 বছরের জন্য, 2 বছরের জন্য হয়, এই সোলার প্যানেল আমাদের দেশে ইন্ডাস্ট্রি না হওয়া পর্যন্ত, প্লাস আমাদের ইনভার্টার 37% কস্ট আছে, এই কয়েকটা জিনিসে যদি করে দেয় তাহলে দেখা যাবে যে 10 to 20% দাম কমে যাবে। তো এটা একটা কুইকলি আমরা যদি করতে পারি। আর এখানে যে এই ক্যাপাসিটি পেমেন্ট, তারপর হলো কি লোড, আজকে আমাদের প্রফেসর তামিম সাহেব বলছেন যে লোড ক্যাপাসিটি আছে, মানে কিছুতে কিছু হবে না, মানে এটা ওই ডিসেন্ট্রালাইজ চেষ্টা করে দেখতে পারেন। একটু বললো না, এটা করলে করে, না করলে নাই, কিছু হবে না। আসলে কিছু করা যায়। ওনাদের সাথে আমরা গত 30 বছর ধরে আর্গুমেন্ট করে যাচ্ছি, ওনারা এটা বিশ্বাসই করে না রিনিউয়েবল এনার্জি। পরের দিকে তাদের মন একটু চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা কি করতে পারি, একটা সহজ উপায় হলো যে আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব। এইখানে আমাকে সরকার সহায়তা করতে হবে। কিভাবে, যে গ্রিড লাইনটা করছে আমাদের ট্যাক্সের টাকায় এই গ্রিড লাইন হয়েছে, এখন এটাকে কি ভালনারেবল, এটাকে দুর্বল, এটা বললে তো লাভ নেই। আমাকে আপনি আমার বাড়ির সাথে যে বিদ্যুৎ আমি সোলার লাগাবো, এই 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 1 কিলোওয়াট, এগুলো এই ইয়েতে দেওয়ার সুযোগ দিতে হবে। কোথায়, ট্রান্সফরমার দিতে হবে, এবং এটা ট্রান্সফর্ম করতে হবে, প্লাস আমার নেট মিটারিং ফ্যাসিলিটি দিতে হবে। আমি নেট মিটার এখানে বললে আবার সমস্যা, যে আমাকে আবার নন কর্পোরেশন দিবে। আমি কুষ্টিয়াতে একটা লাগাইছি, অনেক কষ্ট করে লাগাইছি আমরা চার্জিং স্টেশনে। তো নেট মিটারিংটা আর একটা সুপারিশ, নেট মিটারিংটা সহজে অনুমোদন দিতে হবে, এবং এটা আমরা হাউস হোল্ড লেভেলেও এটা দিতে হবে। অন্য দেশে তো দিচ্ছে, এই অস্ট্রেলিয়া আরও অন্য দেশে ইনসেন্টিভ দিচ্ছে। আপনি যদি 1 কিলোওয়াট লাগান একটা ইনসেন্টিভ পাবেন, 2 কিলোওয়াট লাগালে একটা ইনসেন্টিভ পাবেন, 5 কিলোওয়াট লাগালে ইনসেন্টিভটা কে দিবে, যিনি দিচ্ছে উনি আপনাকে দেখাবে ধরেন 30,000 টাকা, 15,000 টাকা সরকার থেকে পাবে, উনি নিয়ে নিবে, আপনার 30,000 টাকার মাল বুঝাই দিবে, এবং এটা আপনি সার্টিফাই দিবে, এটা চলবে, এটা গ্রিড লাইনে যাবে, এবং ইনভার্টার সহ নেট মিটারিং সহ এটা আছে। সুতরাং এটা উন্নত দেশে যদি পারে, তা আমাদের গরিব দেশে আমরা গরিবানা মতো করে অসুবিধা কি, সেটা করা যাবে। তো এখন এটা নেট মিটারিং, এবং আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব, আমার ছাদ থেকে শাকসবজি উৎপাদন করে, মাছ উৎপাদন করি, যা উৎপাদন করি, গম উৎপাদন করি, আমি আমার বিদ্যুৎ উৎপাদন করব, এবং এটা সরকারের জন্য লাভ, সরকার বার্ডেন কমবে, অ্যাট দ্য সেম টাইম আমার বিদ্যুৎ আমি উৎপাদন করতে পারলাম। তো আমার মনে হয় এই ফোরামের এই আমাদের এটা থেকে একটা সুপারিশ, যে নেট মিটারিং এটা সহজ করতে হবে, এবং এটা অনুমোদন দিতে হবে। যদি সম্ভব হয়, ওই যে কাস্টমার লেভেলে একটা
যাতে ট্রান্সপারেন্সি বজায় রেখে আমাদের নেওয়াজ মোল্লা ওভাবে কীভাবে একটা সবাই করতে পারলে আমরা করতে পারবো না, আমরা কি সোরের বয়ে কিছু করতে পারবো না নাকি, সোরের জ্বালায় কিছু করা যাবে না, তো এটা তো সম্ভব না। আমরা এটা কীভাবে প্রোটেক্ট করা যায়, একটা সিস্টেম বাইর করে আমরা কি করব, আমার বাড়িতে আমি বিদ্যুৎ করি, এখন 3,000 টাকা সে বিল দিতে পারে না, তাহলে স্যার তার যদি 1,500 টাকা সে কমাইতে পারে অসুবিধা কী, তাহলে এইরকম একটা করেন আমরা হাউস হোল্ড 30 মিলিয়ন হাউস হোল্ড আছে সেখানে আমরা শুরু করতে পারি একটা, তাহলে একটা আপনারা একটা সব পাবেন যে আপনারা বহুদিন ধরে গবেষণা করে একটা বুদ্ধি বাইর করছেন, যে বুদ্ধিতে এখন দেশের মানুষ বিদ্যুৎ বিল কমে গেছে বা কিছু দিতে হচ্ছে না, অথবা আরও সরকারের কাছে টাকা পায়, আর সরকারের লাভ হলে যত বিদ্যুৎ উৎপাদন করে তত লোকসান। উনি বুঝেছেন, আমাকে দেখাইছেন উনার বিদ্যুতের দাম 11 টাকা 40 পয়সা 30 পয়সা, উনি 6 টাকা বিক্রি করে, তাহলে 5 টাকা প্রতি কিলোওয়াট আওয়ারে 5 টাকা লোকসান দিচ্ছে উনাদের হিসাবে, তাহলে যত উৎপাদন করব তত লোকসান বাড়বে। এখন আপনি এমন একটা ব্যবস্থা করে দেন, আমারটা আমি করব, আপনি রাস্তা বানাই দেন, আপনি ওই স্কুল বানাই দেন, আপনি আমার বিদ্যুতের লাইন বানাই দিয়েছেন, ওটাকে ইমপ্রুভ করে দেন, মানে এটাকে আপগ্রেড করে দেন। এখন আমাদের যে বিভিন্ন মিটিং হয় আন্তর্জাতিক, সবাই বলে যে যদি তোমার সরকার চায় আমরা এই গ্রিড আপগ্রেডেশন টাকা দিব, গ্রান্ট দিবে, সফট লোন দিবে, লং টার্ম তারা করে দিবে। তো সুতরাং এটা একটা ইচ্ছা লাগবে, এই প্রাতিষ্ঠানিক ইচ্ছা লাগবে যে আমরা মনে করেন রংপুর এই এলাকাতে সোলার বেশি, এটাকে আমরা ইমপ্রুভ করব, খুলনা করব, এরকম যদি প্ল্যানিং দেয় তাহলে ওরা টাকাও দিবে, অর্থাৎ বড় ধরনের ইনভেস্টমেন্ট করবে। আর যদি বলে যে আমি গরিবদেরকে এটা করব, 5 কিলোওয়াট করে দিব, ইনভার্টার এসে খরচ আছে, আমাকে একটু ইনসেন্টিভের একটা প্যাকেজ দাও, ওটাও করা যাবে। শুধু আমাদের অনেস্টি, সিনসিয়ারিটি এবং এই ক্যাপাসিটি বিল্ড আপ করতে, টু প্ল্যানিং ইট অ্যান্ড টু ইমপ্লিমেন্ট ইট, তাহলে এটা একটা করা যায়। আর একটা কাজ একটু সকালে বলছিলাম একটু করে, যত ইরিগেশন পাম্প চলায় ডিজেল দিয়া, তো আমরা যদি এই ফোরাম থেকে যদি এটা প্রস্তাব পাস করতে পারি আগামী 3 বছরের মধ্যে এই পাম্পগুলো সব সোলারে করে দিতে হবে। এটা কেমনি করবেন আপনারা জানেন, আপনারা বাইর করেন, আপনারা তো বলছেন আমরা সিনসিয়ার অনেস্ট, ওয়াই নট, তাহলে আপনারা করেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত ইরিগেশন পাম্পগুলো ডিজেল ওগুলো সোলারে পরিবর্তন করেন, কৃষকের কি হয়, তাহলে খরচ কমে যাবে, কৃষককে একটা ইনসেন্টিভ দেন, ওই যে ধান কাটার মেশিন আছে, তারপর অনেক কিছু ধান লাগানোর মেশিন হচ্ছে, এগুলোতে ইনসেন্টিভ দিচ্ছে, তাহলে একটা পাম্প ইনসেন্টিভ দিতে অসুবিধা কী, সেটার একটা পদ্ধতি বাইরে না, ওই যে আবার সোরের বয়, আবার এটা তো সোরেরটা তো বয় আমরা কাটাই ফেলছি এখন, সুতরাং এখন করতে অসুবিধা কী। এখন আমরা এইটা করি যে এই 3 থেকে 5 বছরের মধ্যে সমস্ত ডিজেল পাম্পগুলো এটা হয়ে যাবে, তাহলে এটা 2টা পাইলাম। থার্ড হইল আমরা যত রকম ইজি বাইক আছে একটা ফ্যাসিলিটি ক্রিয়েট করি ওই এলাকায়, সেটা এন্ট্রপ্রেনিয়ার ঠিক করুক, যে এন্ট্রপ্রেনিয়ার যদি পাওয়া যায় তাকে লোন দিয়ে, সফট লোন দিয়ে সে ইজি বাইকগুলো চার্জিং স্টেশন করবে। একজন আমাকে বোন জিজ্ঞেস করলো যে এখানে 60 টাকা হয়, আপনার তো 120 টাকা হয় সোলার দিয়ে, প্রথম দিকে হয়তো এটা হবে, কিন্তু ইন দ্য লং রান এটা কমে যায়। 25 বছর যখন এটা হবে, প্রথম দিকে এটা বসাইতে এবং আরবি যে বলছেন আরবি থেকে কানেকশন নিতে, এটা আপনাকে আবার জন্ম লাভ করে আসতে হবে, মানে এত সহজে হবে না। সুতরাং এই জন্য ওখানে একটা ব্যবস্থা করতে হবে, সহজ করতে হবে, তাহলে দেখা যাবে যে এটা কানেকশন হবে এবং এটা সহজ হয়ে যাবে। কারণ এটা হবে, আপনারা যদি বলেন যে পৃথিবীর সব লোক বেকুব, শুধু আপনারাই চালাক, এই জন্য এখানে সোলার এটা চলে না বলেন, হ্যাঁ, তো এটা কী ধরনের কথা, এটা তো পৃথিবীব্যাপী এটা হয়েছে, একটা জাতিসংঘের প্রতিষ্ঠান হয়েছে, রিনিউয়েবল এনার্জি এরিনা হয়েছে আবুধাবিতে। সুতরাং এটা আসলে এটা সত্য, কিন্তু আমাদের মন মানসিকতা খারাপ। আমাদের হলো যে এটা সতীনের 3 নম্বর বাচ্চা। কিন্তু হলো আমরা যতবার মিটিং করি পাওয়ার ডিভিশনে, তখন তারা কপ থেকে আসে বলে যে আপ টু 40%, এখানে আপ টু বলা নাই, ওরা নিজেরা আপ টু, তার মানে যে তাদের এটা এদের ভিতরে আমি ঢুকছি, এরা বলতে চায় যে নবায়নযোগ্য শক্তি বাড়লে তাদের ইম্পর্টেন্স কমে, তাদের বেনিফিট কমে, তাদের অন্যান্য কিছু কমে। সুতরাং এই জন্য এরা এটা করতে চায় না, ছোটো ছোটো তো, সেই জন্য এটা কিছু স্লাইসটা ছোটো ঝামেলা হয়, সেই জন্য এটা বড় ধরনের কিছু করতে চায়। সেই জন্য আমার মনে হয় আমরা এটা করি, স্মল একটা বিগ ওয়ান্ডার সৃষ্টি হবে। আমরা এই কাজগুলো যদি করতে পারি তাহলে হবে। একটা তাহলে ইরিগেশন গেল, আর নেট মিটারিং গেল, আর একটা হলো ইজি বাইক গেল। আরেকটা আমরা নতুন কাজ করতেছি ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং তাদের সাথে, সেটা হলো যে 1% 2% যদি আমরা কাল্টিভেবল ল্যান্ড, ওই ল্যান্ডের কথা বলছে, সেই ল্যান্ডে যদি আমরা সোলার বসাই 7-8 ফিট উপরে, নিচে চাষও হবে আর বিদ্যুৎ আমরা লাইনে দিব, তাহলে কি হবে, আমাদের অ্যাগ্রিভোল্টাইক বলে, অ্যাগ্রো ফটোভোল্টাইক বলে, এগ্রিকালচারও হবে, আবার বিদ্যুৎ উৎপাদন হবে। তাহলে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হব। এক ভাই বলছে, আমি একমত, যে কোনো এক্সপোর্ট আমরা ইম্পোর্ট করবো না, আমরা এক্সপোর্ট করতে পারবো বা জমা রাখতে পারবো, কিন্তু আমরা
ওই দিকে আবার খাদ্য উৎপাদনও বাড়ানো যাবে, সেজন্য আমরা গবেষণা একজ্যাক্টলি আমরা ইমপ্লিমেন্ট করব শীঘ্রই। এটা আমরা কাজ করতেছি। দেখা যাবে যে আমরা অ্যাগ্রোভোল্টাইক দিয়া বাংলাদেশের কৃষি উৎপাদন বাড়বে, বিদ্যুতের সংযোজন, ফুড সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি বোধ হবে, সেটাকে আমরা একটা সুপারিশ করতে পারি এইবার, যাতে এটা অ্যাপ্রুভাল দেয়, যাতে গ্রিড লাইন এটা দিতে পারে। তো আমাদের মডারেটর উত্তেজিত হয়ে গেছে, যেহেতু সময় শেষ। আর যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমার ক্ষমতা নাই, যদি থাকতো উত্তর দিতাম আমি, যেহেতু ওরা এই ব্যবস্থা রাখে নাই। তবে আমি সংক্ষেপে বললাম যে আরও অনেক কিছু আছে, যেটা হলো আমরা আরেকটা করতে চাই, বিদ্যুতের মহাপরিকল্পনা আছে, সেটা আমি বারবার বলতে চাই। আমরা একটা রিনিউয়েবল এনার্জির মহাপরিকল্পনা করি, সেই পরিকল্পনা আমরা মিলেমিশে সবাই নাম থাকবে, সুন্দর করে করে ডিবেট করে 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 সামারি করে এটা আমরা দেব, বই বাইর করব, এটা অনুষ্ঠান করব, পত্রিকায় দেব, সরকারকে তো সব জায়গায় দেবো। আমাদের কথা 3-4 বছর রিসার্চ করে আমরা এটা বাইর করছি, এভাবে করেন। এটার একটা ইন্টারেস্টিং কেস আছে যে আপনাকে ক্রিটিক্যাল পাথ মানে সিপিএম বলে। সিপিএম মানে এখন বলবো যে আপনি এটা বাদ দিবেন না সোলার করবেন, এটা বলে। এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এমনভাবে করব যে রিটায়ার হবে সেটার জায়গায় সোলার ঢুকে যাবে, এবং যেটা নতুন বাড়বে সেটা সোলার ঢুকবে। তাইলে আমরা ওই যে প্রফেসর তামিমের উত্তর দিচ্ছি যে বেস লোড এটা যদি 11,000 মেগাওয়াট হয়, আমরা এই 32,000 থেকে আস্তে আস্তে 11,000 আসবো, আর এদিকে এটা বেড়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে করা সম্ভব। এবার ক্রিটিক্যাল পাথ ম্যানেজমেন্ট দিয়ে আমরা দেখাই দিব এটা সম্ভব, এবং এটা কী বলে বিজ্ঞানসম্মত তর্ক হবে, এটা যুক্তি নিয়ে তর্ক হবে, এটা এডুকেশন ভিত্তিক তর্ক হবে। ইটস নট যে আমরা মূর্খ, ওনারা শুধু কিলোওয়াট মেগাওয়াট বুঝে, তা না, আমরা তো বুঝি দুনিয়াদারি। সুতরাং ওদের সাথে আমার ডিবেট হবে, জ্ঞানের ডিবেট হবে, বিদ্যার ডিবেট হবে, নলেজের ডিবেট হবে। তারপর তারা যদি বলে যে না ঠিক আছে তাহলে করতে হবে, আমরা তার মূর্খ না যে তাদেরকে আমরা বুঝাচ্ছি বলতে হবে, এটা না। সুতরাং তারা বরং একটা নলেজ ইজ অলসো কী বলা যায় লাইবিলিটিস। কারণটা কি, বেশি দিনের নলেজ হলে ওটা লাইবিলিটি হয়ে যায়, কারণ ওর মাইন্ডসেট ওটা থেকে চেঞ্জ হতে পারে। সো দ্যাট লাইবিলিটি ইজ অলসো লাইবিলিটি ফর দি সোসাইটি। সুতরাং আমরা একটা নতুন জ্ঞান, নতুন বিদ্যা বুদ্ধি নিয়ে আমরা এটা করতে চাই। সবাইকে ধন্যবাদ।